আমার বরের এক অদ্ভুত অভ্যাস ছিল। প্রতিদিন রাত নামলেই সে আমাকে তার আপন ভাইয়ের ঘরে পাঠিয়ে দিত তার সাথে থাকার জন্য। আমার জীবনের এই ভয়াবহ কাহিনী শুনলে হয়তো আপনাদেরও অন্তর কেঁপে উঠবে। আপনারাও হয়তো বিস্মিত হবেন এটা জেনে যে আমার স্বামী ঠিক কী কারণে রোজ রাতে আমাকে তার ভাইয়ের সাথে সময় কাটাতে বাধ্য করত। যখন আমার স্বামী আমাকে তার ভাইয়ের ঘরে রেখে চলে যেত, তার ঠিক পরেই আমার দেবর আমার দিকে তাকিয়ে পশুর মতো আচরণ করত আর নিজের ইচ্ছে পূরণ করত। তারপর আমার শরীরের বিভিন্ন সংবেদনশীল জায়গায় সে বিশ্বভাবে চিহ্ন এঁকে দিত এবং বলতো এটাই নাকি তার ভালোবাসার নিদর্শন। তার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে গেলে সে বলতো, এখন তুমি তোমার বরের কাছে ফিরে যেতে পারো। এরপর আমি যখন 2-3 ঘন্টা পর দেবরের ঘর থেকে আমার নিজের স্বামীর কাছে ফিরে আসতাম, তখন আমার স্বামী আমার শাড়ি ব্লাউজ সরিয়ে শরীরের সেই নরম অংশগুলোতে যত্ন করে মলম লাগিয়ে দিত, যেখানে আমার দেবর তার পাশবিকতার চিহ্ন এঁকে দিত। সে প্রত্যেক রাতে আমাকে এমনভাবে ব্যবহার করত যে আমার সারা শরীর ব্যথায় টনটন করত। আসলে কলেজ জীবনে আমি অর্ণব নামের একটি ছেলেকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম এবং আমার ও অর্ণবের মধ্যে একটা খুব গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। শুধু তাই নয়, কলেজ জীবনে আমি, অর্ণব ও রিতেশ খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। এমনকি রিতেশও আমাকে পছন্দ করত এবং এই ব্যাপারটা আমি আর অর্ণব খুব ভালো করেই জানতাম। কিন্তু আমার মন তো কেবল অর্ণবের দিকেই ঝুঁকেছিল। আমাদের পড়াশোনা শেষ হবার পর অর্ণব একটি সরকারি চাকরি পেয়ে যায়। তাই অর্ণব চাকরি পাবার পরেই আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমাদের বিয়ের প্রায় 3-4 বছর পার হয়ে গেছিল, কিন্তু আমাদের ভালোবাসা ও সম্পর্কের গভীরতা দেখে কেউ বলতো না যে আমাদের বিয়ের 4 বছর হয়ে গেছে। আমরা একে অপরকে সত্যি সত্যি খুব ভালোবাসতাম। অর্ণবের জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। যেহেতু সে সরকারি চাকরি করত, তাই তার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব ছিল না। আমি অর্ণবের সঙ্গে খুব সুখেই জীবন কাটাচ্ছিলাম। তারপর একদিন যখন রিতেশ দিল্লি থেকে আমাদের বাড়ি ফিরে এলো, সেই দিনের পর থেকেই আমার জীবনের সব কিছু যেন ওলটপালট হয়ে গেল। আসলে রিতেশ ছিল অর্ণবের নিজের খুড়তুতো ভাই এবং তার যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ার খুব ইচ্ছে ছিল, তাই সে নিজের ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করার জন্য দিল্লি শহরে গিয়েছিল। এমনকি রিতেশ সেখানে 5 বছর ছিল। সেই দিল্লিতেই প্রায় পাকাপাকিভাবে থাকতে শুরু করেছিল। কিন্তু আমার স্বামী একদিন তাকে জরুরি প্রয়োজনে বাড়িতে ডেকে পাঠায় এবং তাকে বাড়িতে ডাকার পেছনের আসল উদ্দেশ্যটা যে কী ছিল সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম। সেদিন আমার দেবর যখন বাড়ি এলো, তখন সে আমার স্বামীর সামনেই আমাকে বলেছিল, ও হেলি, আমি আজও শুধু তোমাকেই ভালোবাসি, আর সেই কারণেই আমি এখনো বিয়ে করিনি। এবং রিতেশ যে আমাকে ভালোবাসতো, এই কথাটা সে বহুবার আমারও অর্ণবের সামনেই বলেছিল। তাই এই কথাটা শুনে আমাদের আশ্চর্য হবার মতো কিছুই ছিল না। এই কথাটা আমাদের কাছে অনেক পুরনো হয়ে গেছিল। রিতেশ কিন্তু অর্ণবের আপন ভাই ছিল না, সে ছিল তার খুড়তুতো ভাই। তারপর দেবর যখন বাড়ি ফিরে আসে, তখন আমার স্বামী আমাকেও দেবরকে মাঝে মাঝে একসঙ্গে বাইরে ঘুরতে পাঠিয়ে দিত এবং সেই নিজে অফিসের কাজে ব্যস্ত থাকত। আমার স্বামী আমাদের বলতো, তোমাদেরই ভাগ্য ভালো, কারণ আমার তো সরকারি চাকরি, আমি তো একদিনও ছুটি নিতে পারবো না। এমনকি আমি স্বামীকে বলতাম যে সে যেন কিছুদিনের জন্য ছুটি নিয়ে নেয়, কিন্তু সে কোনোভাবেই ছুটি নিতে রাজি হতো না। তাই স্বামী বলতো, তোমরা দুজনেই ঘুরে এসো, আমার দিকে তাকিয়ে থেকে লাভ নেই, কারণ আমি যদি এখন ছুটি নিয়ে নিই তাহলে আমার যখন কোনো জরুরি প্রয়োজন পড়বে তখন আমি আর ছুটি নিতে পারবো না। তাই তোমরা নিজেদের মতো করে ঘুরে এসো। তাই স্বামীর কথা মতো আমিও দেবর ঘুরতে যেতাম, আর স্বামী নিজের কাজেই ব্যস্ত থাকত। সেদিন আমি দেবরের সঙ্গে যখন বাজারে গিয়েছিলাম, তখন আমাদের বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে এসে দেখি আমার স্বামী অফিস থেকে ফিরে সোফায় বসে ল্যাপটপে কি যেন কাজ করছে। তারপর আমিও দেবর যখন বাড়ি ফিরে আসি, তখন দেবর বাড়ি ঢুকিয়ে আমাকেও স্বামীকে বলল, ভাই, আমি তো ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আমি এখন ওপরের ঘরে যাচ্ছি একটু ফ্রেশ হতে। তারপর দেবর যখন উপরের ঘরে চলে গেল, তখন আমার স্বামী আমাকে জিজ্ঞেস করল, ওহেলি, তোমাদের বাজার করা হয়েছে? আমি তখন স্বামীকে হেসে বললাম, হ্যাঁ, আজ আমরা অনেক বাজার করেছি। স্বামী তখন আমাকে নিজের কাছে ডেকে বলল, ওহেলি, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমি তখন স্বামীর পাশে ভালোবেসে বসে তার হাত ধরে বললাম, বলো, কি কথা আছে? তারপর স্বামী আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের নিচ থেকে যেন মাটিটাই সরে গেল। কারণ স্বামী আমার কাছে যে অনুরোধটা করেছিল সেটা একজন বিবাহিত নারীর পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব একটি ব্যাপার।
আসলে স্বামী আমাকে বলেছিল, ওহেলি, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। সেটা হলো তোমাকে আমার ভাইয়ের সঙ্গে একান্ত সময় কাটাতে হবে। স্বামীর কথা শুনে রাগে তার হাত থেকে আমি আমার হাতটা সরিয়ে নিয়ে বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এটা কি ধরনের কথা বলছো? আমি তোমার স্ত্রী, তাহলে আমি তোমার ভাইয়ের সঙ্গে কেন থাকবো? স্বামী তখন আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আমার একটা উপকার করে দাও, দয়া করে তুমি আমার ভাইয়ের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করো, এতে আমাদের দুজনেরই মঙ্গল হবে। আর তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তুমি আমার ভাইয়ের সঙ্গে এই সম্পর্ক তৈরি করবে। এমনকি স্বামী জোর করে ভালোবাসার দোহাই দিয়ে আমাকে তার ভাইয়ের সাথে রাত কাটাতে বাধ্য করেছিল। এবং বলেছিল আমি যদি তার ভাইয়ের সঙ্গে থাকি তাহলে আমাদের সন্তানও নাকি রিতেশের মতোই খুব সুন্দর দেখতে হবে। আসলে অর্ণবের অনেক গুণ ছিল, কিন্তু অর্ণবের চেয়ে রিতেশ দেখতে অনেক বেশি সুদর্শন ছিল এবং অর্ণবের চেয়ে রিতেশের শরীর স্বাস্থ্যও অনেক ভালো ছিল। আমি তখন আমার স্বামীকে বলেছিলাম, তুমি কি ভাবছ, এভাবে কান্নাকাটি করে আমাকে তোমার ভাইয়ের কাছে পাঠাতে চাইলেই আমি চলে যাব? কিন্তু আমি যদি তোমার এই কান্নাকাটি দেখে রাজিও হয়ে যাই তাহলে তোমার ভাই কি রাজি হবে? সে কি রাজি হবে আমার সঙ্গে থাকতে? সে যদি আমার সঙ্গে থাকতে রাজি না হয় তখন তুমি কি করবে? স্বামী তখন আমাকে বলেছিল, রিতেশ অবশ্যই রাজি হবে, কারণ সে তো তোমাকে আগে থেকেই ভালোবাসত এবং সে আজও তোমাকে পছন্দ করে। তাই দেখবে ও আমার কথা শুনে নিশ্চয়ই রাজি হয়ে যাবে, এবং সে যদি রাজি নাও হয় তাহলে আমি তার কাছে ভিক্ষা চাইব যাতে তোমার সঙ্গে সে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। তারপর সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমার স্বামী তার ভাইয়ের কাছে গিয়েছিল এবং তাকে হাত জোড় করে অনুরোধ করেছিল যে সে যেন আমার সঙ্গে সম্পর্ক তৈরি করে। প্রথমে তো আমার দেবর নাকি রাজি হয়নি, কিন্তু পরে আমার স্বামী যখন তার হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল তখন আমার দেবর নাকি রাজি হয়ে গিয়েছিল। এবং সেদিন বিকেলে যখন আমার স্বামী বাড়ি ফিরে আসে, তারপরে রাতের খাওয়া দাবার পরে আমার স্বামী নিজের হাতে আমাকে সাজিয়ে দিয়েছিল এবং বলেছিল আমি যেন তার কথা মতো আজ রাত থেকেই রিতেশের সঙ্গে থাকতে শুরু করে দিই। তারপর সেদিন আমার স্বামী আমার হাত ধরে রিতেশের ঘরের সামনে দাঁড়িয়ে বলেছিল, তুমি ভালোভাবে আমার ভাইয়ের ইচ্ছা পূরণ করবে। আমি তখন আমার স্বামীকে জড়িয়ে ধরে বলেছিলাম, দয়া করে আমাকে এই পাপ কাজটা করতে বলো না, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার ভাইকে নয়। আরেকবার ভেবে দেখো, তুমি যেটা আমাকে করতে বলছো সেটা কিন্তু ঠিক নয়। স্বামী তখন আমাকে বলেছিল, আমি সবকিছু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। এই বলে আমার স্বামী দেবরের ঘরের দরজা খুলে আমাকে ভেতরের দিকে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল। দেবরের ঘরের ভেতরে যেতেই সে তো মুচকি হেসে প্রথমে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল, তারপর আমাকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। আমি তখন দেবরকে বলেছিলাম, তুমি কি আমার সঙ্গে নিজের ইচ্ছায় এই সম্পর্ক তৈরি করতে চাও, নাকি তুমি আমার স্বামীর কথা শুনে বাধ্য হয়ে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাও? ওই সময় দেবর আমাকে জড়িয়ে ধরে বলেছিল, দেখো অহেলি, যেহেতু আমি তোমাকে আগে থেকেই ভালোবাসি তাই আমি তোমাকে আগেও কাছে পেতে চাইতাম এবং এখনও তোমাকে কাছে পেতে চাই, তাই আমার এখনও কোনো আপত্তি নেই তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে। এই কথাটা বলে সে আমার পরনের পোশাকটা সবলে আমার শরীর থেকে সরিয়ে দিল। প্রথমে আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার উপর জোর খাটাতে শুরু করেছিল। তারপর দেবর আমার সারা শরীর জুড়ে তার পাশবিকতার চিহ্ন আঁকতে থাকে। তারপর সে আমাকে বিছানায় শুইয়ে দিয়ে আমার উপর চেপে বসে নিজের ইচ্ছে মতো সব করতে থাকে। আমিও তখন স্বামীর কথাটা মনে করে চুপচাপ সবকিছু সহ্য করতে থাকি। আমার দেবর তো পাগলের মতো আমার পুরো শরীরে তার পাশবিকতার চিহ্ন এঁকে দিতে থাকে। তারপর 2-3 ঘণ্টা ধরে নিজের মনের স্বাদ মিটিয়ে আমাকে স্বামীর কাছে চলে যেতে বলল। দেবরের সঙ্গে সবকিছু হয়ে যাওয়ার পর আমি যখন স্বামীর কাছে ফিরে আসি তখন আমার স্বামী আমার গলায় ও বুকে সেই বিশ্রী দাগগুলো দেখে নিজের হাতে আমার শরীরে মলম লাগিয়ে দিয়েছিল এবং সেদিন রাতে স্বামী আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছিল, অহেলি, আমি নিজের স্বার্থ পূরণ করার জন্য তোমাকে অন্যের হাতে তুলে দিয়েছি, কিন্তু আমাদের দুজনের যখন স্বপ্নটা পূরণ হবে তখন দেখবে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। স্বামীর কথা শুনে আর আমি ছিল যে আমি তার উপর অনেক রেগে আছি। এমনকি এইভাবে প্রতিদিন রাতে আমার স্বামী নিজে থেকেই আমাকে দেবরের ঘরে রেখে দিয়ে আসত। ওদিকে আমার দেবর তো আমাকে কাছে পেয়ে মনের আনন্দে নিজের শারীরিক চাহিদা মেটাত। এইভাবে 2-3 মাস কেটে যাওয়ার পর আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী হয়েছি এবং আমরা 3 জনেই এটা খুব ভালোভাবেই জানতাম যে এই বাচ্চাটা আমার দেবরের ছিল। ওদিকে আমার স্বামী যখন জানতে পারল যে আমি গর্ভবতী হয়েছি তখন সে খুব খুশি হয়েছিল এবং বলেছিল, আমি তো এই দিনটারই অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম যে তুমি কবে আমার সন্তানের মা হতে পারবে। কিন্তু সেই দিন আমার জীবনে সবকিছু পাল্টে গেল। আমি গর্ভবতী এটা শুনে তো আমার দেবরও আমার খুব যত্ন নিতে শুরু করে দিল এবং সে এতটাই খেয়াল রাখতে শুরু করেছিল যতটা আমার স্বামী আমার খেয়াল রাখত।
কারণ সত্যি কথা বলতে এই বাচ্চাটা তো আমার স্বামীর ছিল না, সেটা তো আমার দেবরের ছিল। সেই জন্যই হয়তো তার আমার প্রতি অনেক বেশি টান জন্মেছিল। ধীরে ধীরে যখন আমার স্বামী বুঝতে পারল, কারণ সে তো অনেকদিন আগেই নাকি দিল্লির একটা মেয়েকে বিয়ে করে নিয়েছিল এবং সেই জন্যই রিতেশ দিল্লিতে স্থায়ী হয়েছিল। সেদিন রিতেশ যখন নিজের ঘরের ভেতরে তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছিল, তখন আমার স্বামী তার দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেছিল। ওই সময় রিতেশ তার স্ত্রীকে বলছিল, প্রিয়া, তুমি চিন্তা করো না, বাচ্চাটা না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না, এবং যেদিন এই বাচ্চাটা হবে সেই দিনেই আমি বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চুপচাপ পালিয়ে যাব, এবং এরা কেউ জানতেও পারবে না। আসলে এবার আপনারা জানতে পারবেন যে কি কারণে আমার স্বামী আমাকে দেবরের কাছে যেতে বলতো এবং কেন দেবরের সঙ্গে ঘনিষ্ঠ হতে বলেছিল। কারণ এতে আমার স্বামীরও কিন্তু অনেক বড় স্বার্থ ছিল। আসলে একটা সন্তানের জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমাদের বিয়ের 4 বছর হয়ে গেলেও আমি মা হতে পারছিলাম না, এবং এটার কারণ ছিল আমার স্বামী শারীরিকভাবে অক্ষম ছিল। আমাদের বিয়ের 4 বছর হয়ে যাওয়ার পরেও যখন আমাদের কোনো সন্তান হয়নি, তখন আমার স্বামীকে সবাই ঠাট্টা বিদ্রূপ করত, এমনকি মাঝে মধ্যে আমার স্বামীর বন্ধুরা তাকে অপমান করত। এবং স্বামী তো এতটাই চাপে পড়ে গিয়েছিল যে সে আমার হাতে পায়ে ধরে বলেছিল, অহেলি, তুমি আমাকে বাঁচিয়ে নাও, না হলে আমার বাড়ির থেকে বেরোনোও মুশকিল হয়ে যাবে। সবাই যেভাবে আমাকে নিয়ে ঠাট্টা করে, তাতে আমার খুব লজ্জা লাগে এবং নিজেকে ছোট মনে হয়। কিছুদিন পর তো সবাই জেনেই যাবে যে আমি বাবা হতে অক্ষম, আর সেই জন্যই তুমি মা হতে পারছো না। তারপর আমার দেবর যখন বাড়িতে এসেছিল, তখন আমার স্বামীর মাথায় একটা বুদ্ধি খেলেছিল, এবং সে ভেবেছিল রিতেশ যেহেতু আমাকে পছন্দ করে, তাই আমি যদি রিতেশের সঙ্গে সম্পর্ক করি তাহলে আমাদের একটা সুস্থ সবল সন্তান হবে, এবং আমি যখন গর্ভবতী হয়ে যাব তখন আমার স্বামী রিতেশকে এখান থেকে চলে যেতে বলবে। এবং আমার স্বামী রিতেশকে সবকিছু সত্যি কথাই জানিয়েছিল যে সে যেহেতু বাবা হতে অক্ষম, তাই আমার স্বামী চায় রিতেশ যেন আমার সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং আমি যাতে তার সন্তানের মা হতে পারি। কিন্তু সেদিন আমার স্বামী যখন রিতেশের কথাগুলো শুনে নিয়েছিল, তখন আমার স্বামী লুকিয়ে রিতেশের মোবাইল থেকে প্রিয়া নামের ওই মেয়েটির ফোন নম্বর নিয়ে তাকে চুপচাপ ফোন করেছিল এবং তাকে দিল্লি থেকে আমাদের বাড়িতে ডেকেছিল, এবং রিতেশের স্ত্রী আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল। রিতেশের স্ত্রী যখন আমাদের বাড়িতে এসেছিল, তখন রিতেশ কিন্তু জানতো না যে আমার স্বামী তার স্ত্রীকে আমাদের বাড়িতে ডেকেছে। তারপর হঠাৎ করে রিতেশ যখন তার স্ত্রীকে আমাদের বাড়িতে দেখল, তখন সে অনেক বেশি চমকে গিয়েছিল। তখন আমার স্বামী রিতেশকে বলল, তুই আমাদের থেকে এত বড় একটা কথা লুকিয়েছিস যে তুই তো অনেক আগেই বিয়ে করে ফেলেছিস। তখন রিতেশের স্ত্রী রিতেশকে বলল, তুমি দাদা আর বৌদিকে এই কথাটা বলনি কেন? বলনি যে তুমি অনেকদিন আগেই আমার সঙ্গে বিয়ে করেছো? কেন তুমি এই কথাটা লুকিয়েছো রিতেশ? রিতেশ কিন্তু কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে সে তার স্ত্রীকে বলল, তুমি কিছু না বলে কেন এখানে এসেছো? এখানে আসার আগে তোমার আমাকে জানানো উচিত ছিল। রিতেশের স্ত্রী তখন রেগে গিয়ে রিতেশকে বলল, তুমি এখন এখান থেকে চলো, 2 দিনের মধ্যে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়ব। দেবর তখন তার স্ত্রীর উপর চিৎকার করে বলল, আমি এখান থেকে কোথাও যাব না, তুমি এখান থেকে চলে যাও। তারপর ওই কথাটা বলে দেবর আমার দিকে এগিয়ে এসে হঠাৎ করে আমার হাত ধরে বলল, অহেলি, আমি তোমাকে কিন্তু আজও অনেক ভালোবাসি। আমি তোমাকে আজকেই এখান থেকে নিয়ে নেপালে চলে যাব এবং আমরা সেখানে গিয়ে স্থায়ী হব। আমি তখন দেবরের হাতটা থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, এইসব কি আজে বাজে কথা বলছো? আমি কেন তোমার সঙ্গে যাব? আর তোমার সঙ্গে যাবার আমার কোনো দরকার নেই। আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই এবং আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। দেবর তখন অনেক বেশি রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে তোমরা স্বামী স্ত্রী মিলে কি আমাকে দিয়ে বাচ্চা জন্ম দেওয়ার জন্য এখানে ডেকেছিলে? আমার স্বামী তখন চিৎকার করে রিতেশকে বলল, কেন? আমরা তো তোকে কোনো কিছুতে জোর করিনি। তোর সঙ্গে তো আগেই কথা হয়েছিল যে ওহিলির পেটে বাচ্চা আসার পরেই তুই এখান থেকে দিল্লি ফিরে যাবি, কিন্তু তুই তো এখন নিজের কথা পাল্টাচ্ছিস। ওদিকে রিতেশের স্ত্রী রিতেশের সব কথা শোনার পর তার গালে 2-3টে থাপ্পড় মেরে বলল, তুমি তো আমাকে বলেছিলে তুমি নাকি বৌদির সঙ্গে সম্পর্ক করেছো শুধুমাত্র আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবে। তুমি তো এই কাজটা করেছো শুধুমাত্র আমার জন্য, এবং তুমি তো বলেছিলে বৌদির বাচ্চাটা হওয়ার পর বাচ্চাটাকে নিয়ে আমার হাতে তুলে দেবে, কারণ আমি যেহেতু কোনোদিন মা হতে পারবো না। আমার দেবর তখন তার স্ত্রীকে বলল, আমি তোর ব্যাপারে কোনো কিছুই ভাবিনি, কারণ তোর সঙ্গে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হয়েছে। তার উপর তুই কোনোদিন মা হতে পারবি না। আমি তোকে কোনোদিনই ভালোবাসিনি। আমি তো আজও ওহেলিকেই ভালোবাসি এবং সে আজও আমার মনের মধ্যে আছে এবং তার সঙ্গেই আমি সারা জীবন কাটাতে চাই।
তারপর দেবর আমার স্বামী ও তার স্ত্রীর সামনেই আমার হাত ধরে বলল, অহেলি, এটা তো আমরা সবাই জানি যে এখন তোমার পেটে যে বাচ্চাটা আছে সেটা তো আমাদের দুজনের বাচ্চা। তাই চলো আজকেই আমরা এখান থেকে চলে যাই এবং আমরা তিনজন মিলে সুখে সংসার করব। তোমার স্বামী তো বাবা হতে অক্ষম, তুমি এখানে কোনো সুখ পাবে না, তাই তুমি আমার সঙ্গে চলো। এই বলে সে আমার হাত ধরে টানাটানি শুরু করে দিল। ওই সময় আমি তার গালে একটা অনেক জোরে থাপ্পড় মেরে বললাম, তোর সাহস কি করে হলো আমার সঙ্গে এইভাবে জোর করার? তারপর আমার স্বামী দেবরের কলার ধরে বলল, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। তখন আমার দেবর উল্টে স্বামীর কলার ধরে বলল, লজ্জা তো তোর হওয়া উচিত, কারণ তুই বাবা হতে অক্ষম, তাই তোর এত জোর কিসের? আর এই বাচ্চাটা তো আমার, এই বাচ্চাটার ওপর শুধুমাত্র আমার অধিকার আছে। এমনকি একদিকে আমার স্বামীও একদিকে আমার দেবর আমাকে ধরে টানাটানি শুরু করেছিল, এবং আমাদের মধ্যে ঝামেলা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা দুজনে একে অপরকে মারতে শুরু করেছিল, এবং তাদের দুজনকে থামাতে গিয়ে আমি মুখ থুবড়ে নিচে মেঝেতে পড়ে গেলাম। এবং আমাদের তিনজনের মধ্যে যখন ঝামেলা হচ্ছিল তখন রিতেশের স্ত্রী তাড়াতাড়ি সুযোগ বুঝে লুকিয়ে পুলিশকে ফোন করেছিল, কারণ সেই বুঝতে পেরেছিল যে পুলিশকে ফোন না করলে ঝামেলাটা এত বেশি বেড়ে যাবে যে কেউ হয়তো নিজের জীবনটাই হারিয়ে ফেলবে। ওই কথাটা মাথায় রেখে সে তাড়াতাড়ি পুলিশকে ফোন করে বাড়িতে ডেকেছিল। ওদিকে আমি যখন তাদের ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গিয়েছিলাম তখন আমার পেটে এতটাই আঘাত লেগেছিল যে আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। এমনকি আমার পড়ে যাওয়ার পরেই তারা দুজন একে অপরের লড়াই বন্ধ করেনি। তারপর কিছুক্ষণ পরে পুলিশ যখন আমাদের বাড়িতে এলো তখন আমার দেবরকে বাধ্য হয়ে আমাদের বাড়ি থেকে যেতে হয়েছিল, এবং সেদিনের পর থেকে আমরা দেবরের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি। এবং সেদিন যেহেতু আমার পেটে অনেক জোরে আঘাত লেগেছিল তাই আমার স্বামী আমাকে হাসপাতালে ভর্তি করেছিল, এবং হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই জানতে পারলাম যে আমাদের গর্ভের সন্তানটি আর নেই। এতে আমার কোনো আফসোস ছিল না, কারণ ওই বাচ্চাটা তো আমার স্বামীর ছিলই না। শুধুমাত্র স্বামীর কথা ভেবে আমি দেবরের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলাম। ওদিকে আমার দেবরের স্ত্রী নাকি কোনোদিন মা হতে পারত না, এবং আমার দেবর তার স্ত্রীকে মিথ্যে কথা বলেছিল যে সে আমার সঙ্গে সম্পর্ক করবে, এবং আমার সঙ্গে সম্পর্ক করার পর যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা নাকি সে তার স্ত্রীর হাতে তুলে দেবে। কিন্তু দেবরের মনে তো অন্য কিছুই পরিকল্পনা ছিল। সেই তো তার স্ত্রীকে মিথ্যে কথা বলেছিল, সে তার স্ত্রীকে ঠকিয়েছিল। আসলে কলেজ জীবন থেকেই সে একটা জেদ ধরে বসেছিল যে সে নাকি আমাকে নিজের করে পাবে, এবং সে আমার সঙ্গেই সারা জীবন কাটাবে। আসলে তার মনে আমার আর অর্ণবের ভালোবাসা দেখে একটা হিংসা জন্মেছিল, যে আমি আর অর্ণব একে অপরকে কতটা ভালোবাসি, এবং এই হিংসাটা তার মনের মধ্যে চিরকালের মতো গেঁথে গিয়েছিল, কারণ সেও যেহেতু আমাকে ভালোবাসত এবং আমি যেহেতু অর্ণবকে ভালোবাসতাম। আমাদের বিয়ের কিছুদিন পরেই আমি জানতে পেরেছিলাম যে আমার স্বামী নাকি বাবা হতে অক্ষম। স্বামীর ব্যাপারে এত বড় সত্যিটা জানার পরেও আমি স্বামীকে বলেছিলাম আমার কোনো সন্তানের প্রয়োজন নেই, আমি এইভাবেই সারা জীবন তোমার সঙ্গে তোমার ভালোবাসা পেয়ে কাটিয়ে দিতে পারবো। কিন্তু আমার স্বামী তো সমাজের মানুষের কটু কথা শুনে আমাকে একটা খারাপ পথে ঠেলে দিয়েছিল। সেদিনের পর থেকে আমি স্বামীকে বলেছিলাম, তুমি নিজের মাথা থেকে আমাদের নিজের সন্তানের চিন্তাটা বের করে দাও। তারপর আমার স্বামী আমার কথা অনুযায়ী অনাথ আশ্রম থেকে একটি বাচ্চাকে দত্তক নিয়েছিল, এবং এখন আমরা সেই বাচ্চাটাকেই মানুষ করছি। আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমাও চেয়েছিল, কিন্তু এখন আর আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে, কারণ আমার সঙ্গে যা হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে। আসলে অনেক সময় আমরা সমাজের কটু কথা শুনে আবেগে পড়ে অনেক ভুল কাজ ও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই সবসময় কিন্তু আবেগে পড়ে নয়, অনেক সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে কাজ করা উচিত। এখানে আমারও দোষ ছিল, আমিও স্বামীর কষ্ট দেখতে না পেলে তার কথা মতো কাজ করেছিলাম, কারণ আমার মনে একটা ভয় ছিল যে স্বামীর কথা যদি আমি না শুনি তাহলে সে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কোথায় যাব। তাই এখানে আমারও কিছু হলেও দোষ ছিল। এখন আমি স্বামীর সঙ্গে আমাদের 2 বছরের বাচ্চাটাকে নিয়ে অনেক সুখী আছি।